লেখক সুপ্রিয় ভট্টাচার্যের বিশ্বস্ত ভালোবাসা। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে কাগজপত্র সমেত হসপিটাল যখন বডিটা আমাকে হ্যান্ডওভার করলো, তখন প্রায় বেলা 1টা। শ্যালক বিকাশ মহাপ্রস্থানের পথে নামক শবদাহী গাড়িটা মিনিট 15 আগে নিয়ে এসে হসপিটালের পেছনে দাঁড় করিয়ে রেখেছিল। সঙ্গে নিয়ে এসেছিল কিছু ফুল। সেই ফুল কিছুটা মিনতির নিথর দেহের উপর ছড়িয়ে দেওয়ার পর ড্রাইভার এগিয়ে এসে বলল, আপনারা দুজন পেছনে ধরুন, আমি সামনে ধরে তুলে দিচ্ছি। বলে সে মাথার দিক থেকে ট্রেটা ধরার জন্য হাত বাড়ালো। আমি আর বিকাশ পায়ের দিক ধরে ট্রে সমেত বডিটা গাড়ির মধ্যে তুলে দিয়ে সরে দাঁড়ালাম। ড্রাইভার কাচের দরজাটা বন্ধ করে দিল। মিনতি সব ব্যথা যন্ত্রণা ভুলে চলল নিমতলা মহা শ্মশানের পথে। আমি আর্য, অজয়নগরে থাকি। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। সেক্টর 5-এ আমার অফিস। অফিস টাইমে সিগন্যালগুলোতে দাঁড়াতে হয় বলে প্রতিদিন 9টার মধ্যে মোটর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। আজ বাড়ি থেকে বেরোতে 9:30 বেজে গেছে। আমার বাড়ির কাছ থেকে সেক্টর 5 পর্যন্ত সরাসরি কোনো বাস চলে না, তাই মোটর সাইকেলে যাতায়াত করতে আমার অনেক সুবিধা হয়। সেদিন ব্রিগেডে মিটিং থাকার জন্য রাস্তা যেমন ফাঁকা ছিল, তেমনি বাস যে পরিমাণে চলে সেরকমটা ছিল না। প্রতিদিনকার মতো আজও বাড়ি থেকে বেরিয়ে মুকুন্দপুরের স্টপেজটা ছেড়ে কিছু দূর গিয়েছি। রাস্তার ধারে দাঁড়িয়ে একটি মেয়ে, যার কাঁধে একটা ব্যাগ ঝুলছে, সে হাত দেখিয়ে থামতে বলে হাসি হাসি মুখে বলল, আমাকে একটু লিফট দেবেন? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। আপনি যদি সল্টলেকের দিকে যান তাহলে আমাকে বিধাননগর কলেজের কাছাকাছি একটু নামিয়ে দিলেই হবে। জিজ্ঞাসা করলাম, আপনি কি কলেজে পড়েন? মেয়েটি বলল, হ্যাঁ। কলেজে পড়া মেয়ে শুনে না বলতে পারলাম না। তার উপর আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে দেখে আর কথা না বাড়িয়ে সিটের পেছনে বাঁধা হেলমেটটা খুলে তার হাতে দিয়ে বললাম, এটা মাথায় খাটিয়ে বসে পড়ুন। অন্য দিনের মতো অফিস টাইম হলেও আজ রাস্তায় ততটা জ্যাম না থাকায় 2টো সিগন্যালে না দাঁড়িয়ে চলে আসতে পেরেছি। বোধহয় ভয় বা সংকোচ থাকায় মেয়েটি বসার পর থেকে একটাও কথা বলেনি। কলেজের সামনে আসতেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে হেলমেটটা খুলে আমার হাতে দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে লিফট দেওয়ার জন্য। আমি হেলমেটটা সিটের পেছনে বেঁধে ওয়েলকাম বলে গাড়িটা ঘুরিয়ে অফিসের দিকে এগোলাম। মাঝে 3 দিন অফিসে যাওয়ার সময় মেয়েটিকে আর দেখিনি, কিন্তু 4 দিনের দিন আমার বেরোতে দেরি হওয়ার কারণে দূর থেকেই তাকে দেখতে পেলাম। সেদিনের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে সে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে বললাম, কলেজে যাবেন তো? সে হাসি হাসি মুখে মাথা নাড়ল। পেছন থেকে হেলমেটটা খুলে তার হাতে দিয়ে বললাম, উঠে পড়ুন। পেছনে বসে গাড়ি চালু অবস্থায় সে কোনো কথা বলেনি। আমি আয়নার ভেতর দিয়ে তাকে যতবার দেখেছি সে এদিক সেদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর নিজে নিজে হাসছে। একটি মেয়ে, তার উপর সে মোটামুটি সুন্দরী, পেছনে বসে হাসছে কেন সেটা সেই মুহূর্তে বুঝতে না পারলেও হাসি হাসি মুখটা দেখার লোভ সামলাতে পারিনি। তাই রাস্তার সামনে যেমন চোখ রেখেছি তেমনি আয়নায় চোখ রেখে তাকে দেখে গেছি। হাসির কারণ জানতে পারলাম তখন, যখন সিগন্যালে গাড়ি দাঁড় করিয়েছি। পেছনে বসে সে হাসতে হাসতেই বলছিল, বাইক চড়তে একটা দারুণ ফিলিংস হয়। ভিড় বাস বা ট্যাক্সির মধ্যে থাকলে কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ মনে হয়, অথচ বাইকে বসলে মাথার উপর উন্মুক্ত আকাশ, চারিদিকে খোলা মেলা প্রচুর অক্সিজেন। তাছাড়া রাস্তার উপর দিয়ে যখন বাইকটা চলে তখন রাস্তার দুপাশের সৌন্দর্য যেন একটু অন্য রকম লাগে। আয়নার দিকে তাকিয়ে বলেছিলাম, ম্যাডাম,
কলকাতা রাস্তায় বাইক চালাতে গেলে যে চালায় তার নজর সামনের দিকে রাখতে হয়, চোখ ঘোরালেই অঘটন ঘটে যেতে পারে। তাছাড়া প্রতিদিন একই রাস্তায় যাতায়াত করতে করতে এসব একই রকম মনে হয়। সে বলেছিল, সে আপনি যাই বলুন, বাসে চেপে তো রোজই এই একই রাস্তা দিয়ে যেতাম, তখন কিন্তু কোনোদিনই চারপাশটা এত সুন্দর মনে হয়নি। বাইকের পেছনে বসার পর আমার কিন্তু বেশ অন্যরকম লাগছে। সেদিন কলেজের সামনে তাকে যখন নামালাম, সে সামনে এসে হেলমেটটা আমার হাতে দিয়ে বলল, আমার নাম ম্যাডাম নয়, মিনতি। আপনার কি এখানে কোথাও অফিস? বললাম, সেক্টর 5-এ। মিনতি বলল, আপনার হাতে সময় থাকলে আমার সাথে চা খেতে পারেন। বললাম, এখন একদম সময় নেই, তবে যদি খাওয়াতেই চান আর আপনিও ফাঁকা থাকেন তাহলে 2টোর পর সেক্টর 5-এর সামনে এসে ফোন করবেন, ওখানে রাস্তার ধারে টং দোকানে বসে চা খাওয়া যাবে। মিনতি একটু হাসল, তারপর বলল, তাহলে আপনার অফিস বিল্ডিংয়ের নাম আর ফোন নাম্বারটা দিন। হাতের কাজটা আপাতত কমপ্লিট করে ডেস্ক থেকে যখন উঠলাম তখন 2:10। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চোখ মুখে জল দিয়ে রুমালটা বার করেছি মুছবো বলে। পকেটে রাখা ফোনটা বেজে উঠল। হাতটা মুছে ফোনটা বার করে ধরে বললাম, কে বলছেন? ও প্রান্ত থেকে মিনতি বলল, আমি কিন্তু আপনার অফিস বিল্ডিংয়ের সামনে এসে গাছতলার একটা টং দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আপনি কি আসছেন? বললাম, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। নিচে নেমে অফিস বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি একটু দূরে গাছতলার টং দোকানটার সামনে দাঁড়িয়ে আছে মিনতি। কাছে যেতেই একগাল হেসে বলল, চা খাওয়াতে এলাম। বললাম, খিদে পেয়েছে, আমি পাউরুটি টোস্ট খাবো। আপনিও তো সেই সকালে বেরিয়েছেন, নিশ্চয়ই আপনারও খিদে পেয়েছে। মিনতিকে কিছু বলার সুযোগ না দিয়ে দোকানদার ভদ্রলোককে বললাম, 2টো পাউরুটি বাটার টোস্ট, হালকা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন, পরে চা খাবো, চিনি কম। মিনতি তার মুখের হাসিটা মুখেতে রেখেই বলল, কথা ছিল কিন্তু চা খাওয়ার। আমি তাকে দোকানে পেতে রাখা বেঞ্চে বসতে বলে নিজে বসে বললাম, চা তো খাবই, তবে প্রথম দিন তো, তাই দামটা কিন্তু আমিই দেব। তাছাড়া দুজনের মধ্যে আমি কিন্তু বড়। সে বলল, বড় হলে কি দাম দিতে হবে? বললাম, সব ক্ষেত্রে না, তবে এক্ষেত্রে আপনি স্টুডেন্ট আর আমি চাকরি করি, সেই হিসাবে। মিনতি কিছু না বলে মাথাটা নিচু করে একটু হাসল। আমি কথা ঘোরানোর জন্য বললাম, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি, আমি আর্য রায়। মিনতি ভুরু দুটো উঁচিয়ে মাথা নেড়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার নামটা তো ভারী সুন্দর। আর্য মানে জানেন? শুনেছিলাম উদার। সে বলল, আরও ভালো একটা মানে আছে, বিশ্বস্ত মানুষ। দোকানদার এগিয়ে এসে পাউরুটি টোস্ট 2টো আমাদের দুজনের হাতে দিলে আমি আমারটায় একটা কামড় দিয়ে খেতে খেতে বললাম, আপনার সাবজেক্ট কি? সে বলেছিল বাংলা সাহিত্য। একটু হেসে বললাম, সেই জন্য। মিনতি বলল, মানে? না, কিছু না বলে বললাম, কোন ইয়ার? সে বলল, 3rd ইয়ার। দোকানদার চা 2টো টেবিলের ওপরে রেখে বলল, স্যার, আপনাদের চা। মিনতি পুরো প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনি বাড়ি থেকে টিফিন নিয়ে আসেন না? বললাম, হ্যাঁ নিয়ে আসি, তবে 2 দিন মায়ের শরীরটা ভালো না বলে টিফিন করে দিতে পারছেন না। সে বলল, অফিস থেকে বের হন কখন? চা খাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে দোকানদারকে দাম মিটিয়ে দিতে দিতে বললাম, বেরোতে বেরোতে 6টা 6:30 বেজে যায়। মিনতিও উঠে বলল, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, আজ আসি, কাল আবার দেখা হচ্ছে। হেসে বললাম, অবশ্যই। পরদিন মোটর সাইকেলে উঠবার আগে মিনতি তার ব্যাগ থেকে টাপার ওয়ার্ডের একটা টিফিন কৌটো আমার হাতে দিয়ে বলল, এর ভেতরে চিড়ের পোলাও আছে, খিদে লাগলে খেয়ে নেবেন। বলে পেছন থেকে হেলমেটটা খুলে মাথায় লাগিয়ে বসে পড়ে বলল, আপনার মায়ের শরীর এখন কেমন? বললাম,
একই রকম। টিফিনের পাত্রটা ব্যাগের মধ্যে রেখে চেনটা টেনে দিয়ে বললাম, সকালে মায়ের ব্লাড নিয়ে গেছে, অফিস থেকে ফেরার পথে রিপোর্টটা নিয়ে আসব। রাতের বেলায় ফোন করে মিনতি জানতে চেয়েছিল মায়ের ব্লাড রিপোর্টের খবর কি। বলেছিলাম রিপোর্টে কোনো অসুবিধা নেই, এই এমনি নর্মাল ফিভার। আমাদের মহাপ্রস্থানের পথে গাড়িটা নিমতলা মহাশ্মশানের গেটের সামনে দাঁড়ালো। ড্রাইভার নেমে গাড়ির পেছনের কাচের দরজাটা খুলে বলল, বডিটা নামিয়ে আমাকে ছেড়ে দিন। আমি আর বিকাশ দুদিকে দুজন ধরে মিনতির দেহটাকে যখন নিচে নামাচ্ছি, তখন ড্রাইভার মাথার দিক ধরে ধীরে সুস্থে দেহটাকে রাস্তার পাশে রেখে বলল, দেহের উপরের ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ভেতর থেকে একটা চটার চালি নিয়ে এসে তার উপর বডিটা রেখে আমার ট্রেটা দিয়ে দিন, আমি চলে যাব। আমি নিয়ে আসছি বলে বিকাশ শ্মশানের মধ্যে গেল। আমি ড্রাইভারকে বললাম, আর কি কি করতে হবে? ড্রাইভার বলল, হসপিটালের কাগজপত্র নিয়ে ভেতরে ঢুকে দোতলায় চলে যান, সেখানে কাগজপত্র জমা দিয়ে টাকা জমা দিলে ওরা একটা পর্চি দেবে, সেটা নিয়ে চুল্লির সামনে কোলাপসিবল গেটের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করুন। আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী ব্রাহ্মণ এসে যা যা বলবেন সেগুলো করার পর দেহ চুল্লির মধ্যে যাবে। মিনিট 50 পর আপনাকে ডেকে পেছনে নিয়ে গিয়ে কিছু টাকা দাবি করে অস্থিটা আপনার হাতে দিয়ে দেবে। আপনি সেটাকে গঙ্গায় ছেড়ে দিয়ে স্নান করে বাড়ি চলে যেতে পারেন, কিংবা বাড়ি গিয়েও স্নান করতে পারেন। বিকাশ চটার চালিটা নিয়ে এলে ড্রাইভারে টাকা মিটিয়ে ট্রে থেকে মিনতির দেহটাকে ধরে চালির উপরে রাখতেই ড্রাইভার তার ট্রেটা নিয়ে গাড়ির মধ্যে রেখে দরজা বন্ধ করে গাড়ি নিয়ে চলে গেল। আমি আর বিকাশ মিনতির দেহ সমেত সরু চালিটা ধরে চুল্লির সামনে কোলাপসিবল গেটের বাইরে 27 নম্বর লাইনে রেখে দোতলায় গেলাম পর্চি কাটতে। ততক্ষণ মিনতির দেহের পাশে তার ভাই বিকাশ দাঁড়িয়েছিল। কাউন্টার থেকে কাজ মিটিয়ে নিচে এসে বিকাশকে বললাম, তুমি কিছু খেয়ে এসো, আমি এখানে আছি বলে মিনতির দেহের পাশে বাবু হয়ে বসে তার মুখের দিকে তাকিয়ে সেদিনের কথাগুলো ভাবতে লাগলাম। শনিবার সে কলেজে যাবে না, শুক্রবার রাতে বলে দিয়েছিল। যদিও ফোনে মাঝে মধ্যেই কথা হয়, তার মধ্যে মায়ের জ্বর কমেছে কিনা খবরটা সে নিয়েছে। বলেছি মায়ের জ্বর কমেছে, আগের থেকে ভালো আছে, তবে বাবা বলছিলেন তার শরীরটা নাকি ম্যাচ ম্যাচ করছে। রবিবার যখন দেখলাম মা অনেকটা সুস্থ, বাবা মর্নিং ওয়াকে না গিয়ে গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে আছেন, তখন বুঝতে পারলাম এবার বাবা পড়বেন। মাকে বললাম, বাজারে যাচ্ছি, কি আনতে হবে বলো। মা যখন এটা ওটা সেটা বলছেন, তখন মাকে বললাম, 2 দিন আগে তুমি যখন অসুস্থ ছিলে তখন আমার এক বন্ধু আমাকে তার টিফিন সমেত বক্সটা দিয়েছিল। ভাবছি তার টিফিন বক্সটা তো ফেরত দিতে হবে, তাতে কি কিছু দেওয়া যায়? মা আলুর খোসা ছাড়াতে ছাড়াতে বললেন, ছেলে না মেয়ে? বললাম মেয়ে। মা আমার মুখের দিকে একবার তাকিয়ে হাতের কাজ করতে করতে বললেন, তাহলে কটা ম্যাগি নিয়ে আয়, সবজি দিয়ে করে দেবক্ষণ, তুইও নিয়ে যাস, তাকেও দিস। মনে মনে খুব খুশি হলাম, কিন্তু বাইরে তার বহিঃপ্রকাশ না দেখিয়ে বললাম, বাবা তো চাদর গায়ে দিয়ে শুয়ে আছে দেখছি, একটা কাজ করি, একটু খাসির মাংস নিয়ে আসি। তুমিও সবে জ্বর থেকে উঠলে, আর বাবা বোধহয় পড়তে চলেছে, একটু হালকা করে রান্না করো, সবার মুখে ভালো লাগবে। আলু কাটতে কাটতে, ঠিক আছে নিয়ে আয় বলে মা বললেন, ওর সঙ্গে একটু কিমাও নিয়ে আসিস, তোর বাবা 2 দিন আগে মাংসের ঘুগনি খেতে চেয়েছিল। মাংসের ঘুগনি হবে শুনে উৎসাহ দেখিয়ে বললাম, কিমা কতটা নেব? মা বললেন, নিস 200-250। রাতে ফোন করে মিনতিকে বলেছিলাম আগামীকাল তার টিফিন পাত্রটা টিফিন সমেত ফেরত দেওয়া হবে। সে জানতে চেয়েছিল কি টিফিন। সত্যিটা তাকে না বলে বলেছিলাম সেটা মা জানে,
এভাবে চলতে চলতে একদিন আমরা আপনি থেকে তুমিতে চলে এলাম। 6 মাসের মাথায় 3 দিন তার ফোনের সুইচ অফ ছিল। 4 দিনের দিন রাত্রে সে ফোন করে বলল অসম্ভব মাথা যন্ত্রণার কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, সেখানকার রিপোর্ট খুব খারাপ। বললাম কেন, কি হয়েছিল? সে বলল মাঝে মধ্যেই মাথার যন্ত্রণা হতো, ওষুধ খেলে আস্তে আস্তে কমেও যেত, কিন্তু এদিন এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, কোনো ওষুধে কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতে করতে হসপিটালে ভর্তি হয়েছিলাম। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন আমার ব্রেন টিউমার, ইমিডিয়েট অপারেশন করতে হবে বলে সে ফোনের মধ্যে কাঁদতে লাগলো। বললাম অপারেশন করলে যদি ঠিক হয়ে যায় তাহলে তো অপারেশন করাই ভালো। সে বলল ডাক্তার বলেছে অপারেশনটা একটু জটিল। বললাম তুমি ভয় পেও না, ডাক্তারের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সে কান্না জড়ানো গলায় বলল আর্য, আমি যে স্বপ্ন দেখেছিলাম তোমার বউ হয়ে তোমাদের বাড়িতে যাব, কিন্তু আমার মন বলছে আমার সেই স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না। মিনতির সেই কান্না জড়ানো কণ্ঠস্বরে এমন একটা কষ্ট লুকানো ছিল, যেটা শোনার পর বললাম কই, তুমি তো আগে আমাকে বলনি। সে বলল এখনো বলতাম না যদি আমি সুস্থ থাকতাম। তাৎক্ষণিক ডিসিশন নিয়ে বললাম ঠিক আছে, তোমার রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে দিও, আর আগামী পরশু বুধবার তুমি তোমার বাড়িতে বলে রেখো, ওই দিনই আমি তোমাকে বিয়ে করে তোমার ইচ্ছা পূরণ করব। আমার কথা শুনে মিনতি আমাকে বলেছিল তুমি কি ঠাট্টা করছো? না, আমি সিরিয়াস বলে সেদিন ফোনটা রেখে দিয়েছিলাম। সেদিনই মাকে মিনতির কথা সব বলে বিয়ে করব বললে মা প্রথমে আপত্তি করেছিলেন। তারপর যখন দেখলেন আমি কোনো কথা শুনছি না, তখন মা বলেছিলেন ঠিক আছে, মেয়েটা অপারেশন করে সুস্থ হয়ে আসুক, তারপর আমি আর তোর বাবা দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। সেদিন মার কথা না শুনে বাড়ির অমতে মিনতির স্বপ্ন পূরণ করতে পুরোহিত ডেকে মিনতির বাবা মা আর ভাইয়ের সহযোগিতায় বুধবারে বিয়েটা করেছিলাম। যদিও মিনতির বাবা মা আর ভাই বিকাশ আমাকে বারবার বলেছিল তোমার জীবনটা এভাবে নষ্ট করো না। উত্তরে বলেছিলাম যাকে ভালোবেসেছি তার স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও তো আমার, যদি পরে আর সেই সুযোগটা না পাই আমাকে বাধা দেবেন না। বিয়ের পর রিপোর্টগুলো আমি অনলাইনে বেশি বিদেশি বড় বড় ডাক্তারদের দেখিয়েছি। কেউ পজিটিভ বলেনি, সবাই নেগেটিভ রিপোর্ট দিয়েছে। আগে থাকতে জানতে পেরে যাই অপারেশন করলে মিনতি আর ফিরবে না, তাই সে যে কদিন বাঁচে তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করতে লাগলাম, আর নিঃশব্দে তার পেছনে চোখের জল ফেলতাম। যখনই মিনতির কষ্ট হতো আমি তাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে এই তো আমি বলে তার মাথায় হাত বুলিয়ে দিতাম, আর মিথ্যে আশ্বাস দিয়ে বলতাম ডাক্তার বলেছেন তুমি অপারেশনের পর ঠিক হয়ে যাবে। আমার মিথ্যে আশ্বাস মিনতিও বুঝতো, তাই সে কষ্টের মধ্যেও আমাকে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করত, আর চোখ ভরা জল নিয়ে আমার দিকে তাকিয়ে বলতো এত ভালোবাসা বোধহয় আমার সহ্য হবে না। 2.5 মাসের মধ্যে মিনতির কান দিয়ে রক্ত বের হতে থাকে। 2 বার তাকে হসপিটালে ভর্তি করতে হয়। শেষবার অপারেশন করা ছাড়া আর কোনো উপায় না পেয়ে ডাক্তাররা অপারেশন করলে অপারেশন টেবিলেই সব ব্যথা যন্ত্রণা ভুলে সে তার বিশ্বস্ত মানুষকে ছেড়ে চলে যায়। একজন পুরোহিত মশাই এগিয়ে এসে মুখের কাপড়টা সরিয়ে বললেন ইনি আপনার কে? মিনতির শান্ত অথচ হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে বললাম আমার স্ত্রী। মিনতির তখন চোখ দুটো বন্ধ থাকলেও মনে হলো সেই প্রথম দিনের মতো হাসি হাসি মুখ করে যেন বলতে চাইছে আমাকে এ পর্যন্ত লিফট দিয়ে আমার স্বপ্ন পূরণ করার জন্য একজন বিশ্বস্ত ভালোবাসার মানুষ আমি পেয়েছিলাম। চোখ দুটোতে জলে ভরে যাওয়ায় মিনতির মুখটা আবছা হয়ে গেল। হাত দিয়ে মুছতে যাব, পাশ থেকে পুরোহিত মশাই বললেন মুখাগ্নি কে করবে? আপনি? চোখ দুটো মুছে বললাম হ্যাঁ। পুরোহিত মশাই পাটকাঠির গায়ে আগুন লাগিয়ে আমার হাতে দিয়ে বললেন আপনি ঘুরে ঘুরে আমি যা বলবো সেই মন্ত্রগুলো বলুন। ভাঙা মন নিয়ে
13 দিনের দিন মিনতির কাজ শেষ করে 2 দিন পর অফিসে গিয়ে বসকে বললাম, এখানে থাকলে আমি কাজ করতে পারবো না, তার থেকে অন্য কোথাও আমাকে পাঠিয়ে দিন। বস মিনতির কথা জানতো, তাই আমার কষ্টটা বুঝতে পেরে বলেছিলেন, ঠিক আছে, আমি দেখছি। 5 দিন পর বস আমাকে ডেকে বললেন, মুম্বাইতে যদি তোমাকে পাঠানো হয় তাহলে কি তুমি যাবে? সঙ্গে সঙ্গে হ্যাঁ বললে বস বলেছিলেন, তাহলে তুমি এই অফিস থেকে মুম্বাইয়ের অফিসে কেন যেতে চাও তার একটা রিজন দিয়ে আমাকে ইমেল করে পাঠাও, আমি সেটাতে আমার মতামত দিয়ে মুম্বাইয়ের অফিসে ফরওয়ার্ড করে দিচ্ছি। বসের কথা মতো ইমেল পাঠিয়ে দেওয়ার 25 দিন পর একই কোম্পানির মুম্বাইয়ের অফিসে ট্রান্সফার হয়ে চলে গেলাম। ওই সময় বাবা মা আমার মনের অবস্থা বুঝতে পেরে যাওয়ার ব্যাপার নিয়ে বলেছিলেন, দূরে থাকতে থাকতে একসময় সব স্বাভাবিক হয়ে যাবে। মুম্বাইতে আসার পর থেকে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তাতে করে বাড়িতে সব সময় ফোন করতে না পারলেও বাবা মাঝে মধ্যে ভিডিও কল করে খবর নিতেন। আজ 1 বছর 4 মাস পর মনের ভিতর সেই কষ্টটা না থাকলেও মিনতিকে ভুলতে পারিনি। আরও 2 মাস পর বাবা সেদিন রাত্রে ভিডিও কল করে প্রথমে আমি কেমন আছি জিজ্ঞাসা করে পরে বললেন, তোর মা গতকাল হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ায় হসপিটালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার পরীক্ষা করে সুগার, হিমোগ্লোবিন, হার্টের সমস্যা এবং অত্যাধিক প্রেশার পেয়েছেন। বলেছেন একদম টেনশন না করতে, কিন্তু তুই তো তোর মাকে জানিস, সে দীর্ঘদিন তোকে সামনাসামনি না দেখে তার উপর একা থাকিস, এই সব ভেবে সবসময় টেনশন করে। তাই বলছিলাম, খুব অসুবিধা না হলে কদিনের জন্য এসে তুই যদি তোর মার কাছে থাকিস, তাহলে তোকে দেখে হয়তো তোর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। ছুটি পাওয়া খুব মুশকিল, তবে দেখছি, আমি বললাম, তুমি তোমার শরীরের দিকে খেয়াল রেখো আর মাকে একদম টেনশন করতে বারণ করো, আর বলো আমি একদম ঠিক আছি। ফোনটা রাখার আগে প্রতিবারের মতো এবারও বাবা বললেন, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, সাবধানে থাকিস, আর দেখিস যদি সম্ভব হয় একবার মার সাথে দেখা করে যাস। পরদিন অফিসে গিয়ে সাক্সেনা বসের সাথে কথা বলে 10 দিনের ছুটি নিয়ে বিকেলের ফ্লাইটে কলকাতায় ফিরে বাবাকে ফোন করে জানতে চাইলাম, মা কোন হসপিটালে ভর্তি। বাবার কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি যেন একটু অবাক হয়েছেন, তাই তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি কলকাতায় এসেছিস? হ্যাঁ, আমি এখন কলকাতা এয়ারপোর্টে, বলে আবার জিজ্ঞেস করলাম, মা কোন হসপিটালে? বাবা হসপিটালের নাম বললে বললাম, তুমি কি ওখানে আছো? বাবা হ্যাঁ বলে বললেন, তুই আয়, আমি গেটের সামনে দাঁড়াচ্ছি। ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে একটা উবের বুক করলাম। হসপিটালের সামনে নেমে গাড়ি ভাড়া মিটিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে গেটের ভেতর ঢুকে বাবাকে ফোন করতে দেখলাম হসপিটালের মেন গেটের সামনে দাঁড়িয়ে বাবা হাত নাড়ছেন। ফোনটা পকেটে রেখে এগিয়ে গিয়ে বাবার সামনে এসে বললাম, মা এখন কেমন আছে? আগের থেকে একটু ভালো, বলে বাবা আমাকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে লিফটে উঠে বললেন, তুই আসছিস খবরটা তোর মাকে বলতেই সে অর্ধেক সুস্থ হয়ে গেছে, নিজের চোখে দেখবি চল। মার কেবিনের মধ্যে ঢুকে দেখি বেডের গায়ে হেলান দিয়ে মা বসে আছে। কেমন আছো জিজ্ঞাসা করতেই কাঁদো কাঁদো মুখে মা বললেন, হসপিটালে ভর্তি হয়েছি বলে দেখতে এসেছিস, তা না হলে তো আসতিস না। কাঁধের ব্যাগটা নামিয়ে বললাম, ইচ্ছে করলেই আসা যায় না, তার উপর আসা যাওয়া মিলে সময় আর খরচার একটা ব্যাপার আছে। তুই তো ইচ্ছে করে তোর নিজের কথা ভেবে দূরে গিয়েছিস, একবারও আমাদের কথা ভেবেছিলিস? এই মানুষ দুটো তাদের সন্তান ছাড়া কি করে থাকবে? বলে মা বললেন, তুই 2 দিন ফোন না করলে সারা রাত ঘুমোতে পারি না, টেনশন হয়। তখন তোর বাবাকে বলি ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করো সে কেমন আছে। বলে মা এবার সত্যি কেঁদে দিলেন। মাকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে,
এবার থেকে রোজ ফোন করব। মা আমাকে সরিয়ে দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, ওসব ফোন টোন তোর করতে হবে না। তুই যেমন এখান থেকে জোর করে চলে গিয়েছিলিস, তেমনি তোকে এখানে ফিরে আসতে হবে। কিভাবে আসবি সেটা তুই জানিস। বলে মা আরও বললেন, আমরা তোর জন্য মেয়ে দেখেছি, এবার আমাদের শান্তির জন্য তোকে বিয়ে করতে হবে। বললাম, না মা, বিয়ে আমি করতে পারবো না। কেন পারবি না? বলে মা এবার রীতিমতো উত্তেজিত হয়ে রেগে গিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, মিনতির স্বপ্ন পূরণ করার জন্য তুই তাকে বিয়ে করতে পারিস, আর তোর কাছে তোর মা বাবার ইচ্ছার কোনো দাম নেই? মার অবস্থা দেখে তাড়াতাড়ি বলে ফেললাম, ঠিক আছে, তুমি যে মেয়ে দেখেছ তার সাথে আগে আমি কথা বলবো। বলে প্রসঙ্গ ঘুরিয়ে বাবাকে বললাম, মাকে কি আজ বাড়ি নিয়ে যাওয়া যাবে? বাবা বললেন, চল ডাক্তারের সাথে কথা বলে দেখি। সেদিন মাকে ডাক্তারবাবু না ছাড়লেও পরদিন ছাড়ার সময় বলে দিয়েছিলেন একদম টেনশন না করতে আর সময় মতো ওষুধগুলো খেতে। দীর্ঘদিন ধরে মোটর সাইকেলটা না চালানোর জন্য খারাপ হয়ে পড়েছিল। পরদিন সেটাকে গ্যারেজে নিয়ে গেলে মিস্ত্রি দেখে বললেন 2 দিন সময় দিতে হবে। ঠিক আছে বলে গাড়িটা গ্যারেজে রেখে মার কিছু ওষুধ, ফল, আমন্ড, বাদাম, এনশিওর পাউডার নিয়ে বাড়ি চলে এলাম। 3টে দিন মার কাছে মার পাশে পাশে থেকে মায়ের চোখ মুখ দেখে বুঝতে পারলাম মা একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। মাকে সুস্থ হয়ে উঠতে দেখে মনে হলো মিনতির ভাই বিকাশকে ফোন করে তাদের খবরাখবর নিই। সেই মতো অনেক দিন পর বিকাশকে ফোন করে বললাম, মার শরীর খারাপ হওয়ায় কলকাতায় এসেছি, তোমরা সবাই ভালো আছো তো? আর্যদা, তুমি এখন কলকাতায়? তাহলে সন্ধ্যার দিকে এসো না, বাবা মা তোমার কথা খুব বলেন। বললাম, ওনারা ভালো আছেন তো? ওই আছে বলে বিকাশ বলল, তোমার মা এখন কেমন আছেন? অনেকটা ভালো বলে বললাম, ঠিক আছে, সন্ধ্যের দিকে তোমাদের বাড়িতে যাব, তুমি কিন্তু থেকো। মিনতিদের বাড়িতে এলে বিকাশ মিনতির ঘরে বসাতে নিয়ে গেল বলে দেখলাম মিনতির ঘরটায় এখন বিকাশ থাকে। সেখানে মিনতির কোনো ছবি পর্যন্ত নেই। খারাপ লাগলো দেখে, তাই সেখানে না বসে মিনতির বাবার ঘরে এসে তাকে প্রণাম করে বললাম, কেমন আছেন? আমাকে বসতে বলে মিনতির বাবা আমার পেছনের দিকে একবার তাকিয়ে বললেন, ওই আছি, তুমি কেমন আছো? বসার আগে পেছন ফিরে দেখি দরজার সাথে মিনতির একটা ছবি টানানো আছে। কিছু সময় ছবিটার দিকে তাকিয়ে ঘুরে বসে আমি ঠিকই আছি, তবে হঠাৎ করে মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, খবরটা পেয়েই চলে এসেছি। তখনই মিনতির মা একটা ট্রেতে করে 4 কাপ চা নিয়ে ঘরে ঢুকে, বিকাশ এদিকে আয় বলে ডাক দিয়ে চা সমেত ট্রেটার টি টেবিলের ওপর রেখে, তোমার মা এখন কেমন আছেন বলে বললেন, বিকাশ বলেছিল তুমি আসবে, এখন অনেকটা ভালো বলে বললাম, আপনার শরীর ঠিক আছে তো? মিনতির মা আমার সামনে চায়ের কাপ রেখে অন্য আরেকটা কাপ বাবার হাতে ধরিয়ে দরজার দিকে তাকিয়ে, ওই আছি শোকে তাপে বলে প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, আর্য, তুমি আমার মেয়ের জন্য যা করেছো তা আমরা কোনোদিন ভুলতে পারবো না, তবু বলবো এভাবে না থেকে এবার তুমি একটা বিয়ে করো। আমারও ওই এক কথা আর্যদা বলে বিকাশ ঘরে ঢুকে চায়ের কাপ হাতে নিয়ে বলল, দিদি তো তোমাকে বলেনি সে মারা যাওয়ার পর তুমি আর বিয়ে করবে না, বরং দিদির অসুস্থতার কথা জানার পর তুমি তাকে ছেড়ে চলে না গিয়ে ভালোবাসতে বলে বিয়ে করে তার ইচ্ছে পূরণ করেছ, কিন্তু এখন সেসব অতীত বলে চায়ের কাপে চুমুক দিয়ে বিকাশ আরও বলল, শুধু শুধু স্মৃতি আঁকড়ে বসে থাকলে তো হবে না, তোমাকেও এগিয়ে যেতে হবে। মিনতির বাবা পাশ থেকে, বিকাশ ঠিকই বলছে, আমার মেয়ে তো আর ফিরে আসবে না, তবু কেন তুমি তার স্মৃতি আঁকড়ে পড়ে থাকবে, তোমার নিজের তো একটা ভবিষ্যৎ আছে বলে বললেন, তোমার মা বাবাকে আর কষ্ট দিও না, এবার অন্তত তাদের দিকে নিজের দিকে একটু তাকাও।
এখানে এসেছিলাম এদের সাথে কথাবার্তা বলে মনটা হালকা করব বলে, কিন্তু এখানে আসার পর থেকে এরা যেভাবে আমাকে নিয়ে পড়েছে তাতে মিনিট 20 বসার পর উঠে মিনতির বাবা মাকে প্রণাম করে বিকাশকে ভালো থেকো বলে ঘুরে মিনতির ছবিটার দিকে আর একবার তাকিয়ে চলে এলাম। 5 দিন পর মা এখন অনেকটাই সুস্থ। রাতের দিকে অফিসের কিছু কাজ করলেও দিনের বেলায় বাড়িতে সারাদিন বসে থাকতে খুব বোরিং লাগছে। তাই ভাবছি বাড়িতে বসে না থেকে এখানকার পুরনো অফিস থেকে ঘুরে আসি। কথাটা মাকে বলতে মা বললেন, আজ কিন্তু আমরা বিকেলের দিকে মেয়ে দেখতে যাব, তুই আমাদের সাথে যাবি। কথাটা শুনে যেন ধাক্কা খেলাম। মার দিকে তাকিয়ে থেকে বললাম, তোমাকে বলেছিলাম না আমি মেয়ের সাথে আগে কথা বলবো? আমার ফোন নাম্বার মেয়েকে দিয়ে বলো আমার সাথে যোগাযোগ করতে। বলে আর কথা না বাড়িয়ে মোটর সাইকেলটা নিয়ে পুরনো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর পুরনো অফিসের কলিগদের সাথে দেখা করে বসের সঙ্গে যখন কথা বলছি তখন আমার ফোনটা ভাইব্রেট হতে লাগলো। অচেনা নাম্বার দেখে ধরবো কি ধরবো না যখন ভাবছি তখন বস ক্যারি অন বলাতে ফোনটা ওকে করে বসের সামনে থেকে উঠে বাইরে বেরিয়ে আসতে আসতে বললাম, কে বলছেন? আমি দেবলীনা। আপনার মা আমাকে এই নাম্বারটা দিয়ে আপনাকে ফোন করতে বললেন। ব্যাপারটা বুঝতে পেরে বললাম, আপনার বাড়ি কোথায়? দেবলীনা বলল, বাঘা যতীন। বললাম, হাইল্যান্ড পার্কে একটু আসতে পারবেন? আপনার সাথে কিছু কথা ছিল। দেবলীনা বলল, কেন? আপনি আমাদের বাড়িতে আসুন। না, এই দুপুরে যাব না, আপনি বরং হাইল্যান্ড পার্কের রেস্টুরেন্টে গিয়ে আমার জন্য অপেক্ষা করুন, আমি আধ ঘন্টার মধ্যে ওখানে আসছি। ঠিক আছে বলে দেবলীনা ফোনটা কেটে দিল। আমি আবার বসের সঙ্গে দেখা করতে গেলে বস বললেন, আর্য তুমি চাইলে আবার এই অফিসে জয়েন করতে পারো। বললাম, আমি চাইলেও সাকসেনা বস আমাকে ছাড়বে বলে মনে হয় না। বস বললেন, তুমি আগে ডিসাইড করো তুমি এখানে থাকবে না মুম্বাইতে থাকবে। যদি তুমি এখানে থাকো তাহলে ব্যাপারটা আমি বুঝে নেব। মা বাবার কথা ভেবে ঠিক আছে স্যার, 2-4 দিনের মধ্যে আপনাকে জানাচ্ছি বলে বললাম, আসছি স্যার। পাক্কা 40 মিনিট পর হাইল্যান্ড পার্কের রেস্টুরেন্টে ঢুকে দেবলীনাকে ফোন করলে কোনায় একা বসে ছিপছিপে গরনের মোটামুটি দেখতে একটা মেয়ে সামনের দিকে তাকিয়ে ফোনটা কানে তুলল দেখে বললাম, আপনি কি দেবলীনা? দেবলীনা ছোট্ট একটা হ্যাঁ বলে একটু দূরে আমাকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে রাখল। আমি এগিয়ে এসে 10 মিনিট লেট হয়ে গেছে বলে বললাম, সরি। ঠিক আছে বলে দেবলীনা বলল, আপনি কি বলবেন বলুন। বললাম, আপনি এসেছেন যখন তখন অবশ্যই বলবো, তবে তার আগে কি খাবেন বলুন। দেবলীনা তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, আমি এখন আর কিছু খাবো না। বললাম, আপনাকে দুপুরবেলায় ডেকে নিয়ে এসেছি, এখন যদি কিছু না খান তাহলে বুঝবো আমার দেরির জন্য রাগ করেছেন। দেবলীনা একটু হেসে বলল, ঠিক আছে তাহলে কফি বলুন। থ্যাংক ইউ বলে কাউন্টারে গিয়ে 2 কফি আর একটা জলের বোতলে টোকেন নিয়ে কফির কাউন্টারে জমা দিয়ে একটা ট্রের উপর 2 কাপ কফি আর জলের বোতলটা হাতে নিয়ে এসে দেবলীনার সামনে রেখে তার মুখোমুখি বসে প্রথমেই বললাম, আমি যে একবার বিয়ে করেছিলাম সেটা কি আমার মা আপনাদের জানিয়েছেন? দেবলীনা জল খাবে বলে জলের বোতলটা হাতে নিয়ে বোতলের মুখটা খুলতে যাচ্ছিল। আমার কথা শুনে জলের বোতলটা আবার টেবিলে রেখে, না তো, উনি সেরকম কিছু বলেননি বলে উঠে দাঁড়িয়ে বলল, এখানে আসার কথাটা যখন বললেন তখন তো এ কথাটা বলতে পারতেন। হ্যাঁ পারতাম, তবে ফোনে তো সব কথা বলা যায় না, তাই ভেবেছিলাম সামনাসামনি বসে কথাগুলো আপনাকে বলবো বলে বললাম, সব না শুনে চলে যাবেন? দেবলীনা রেগে বলল, কি বলবেন আপনি? বউটা আপনার খারাপ ছিল তাই বনি বনা হয়নি বলে ডিভোর্স দিয়েছেন, তাই তো? মাথা নেড়ে না বলে জলের বোতলের মুখটা খুলে দেবলীনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমি মিনতিকে ভালোবেসে বিয়ে করে আমার বুকের মধ্যে রেখেছিলাম, কিন্তু 2.5 মাসের মধ্যে সব শেষ হয়ে গেল। 2.5 মাসের মধ্যে সব শেষ হয়ে গেল মানে?
বলে দেবলীনা আমার মুখের দিকে তাকিয়ে রইল। বললাম, প্রায় 2 বছর আগে সব জেনেও মিনতিকে বিয়ে করেছিলাম। তার ইচ্ছে পূরণ হওয়ার পর সে খুব করে বাঁচতে চেয়েছিল আমাকে আঁকড়ে ধরে, কিন্তু 2.5 মাসের মধ্যে সব মায়া ত্যাগ করে সে চলে গেল। দেবলীনা আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বসে জলের বোতলটা নিয়ে জল খেয়ে কফির কাপে চুমুক দিয়ে বলল, কি হয়েছিল ওনার? তাহলে তো আপনাকে সব শুনতে হবে বলে বললাম, সব শোনার পর কিন্তু একটা শর্ত আছে। দেবলীনা কাপে চুমুক দিতে যাচ্ছিল, আমার শর্তের কথা শুনে মুখটা তুলে অবাক হয়ে বলল, শর্ত আবার কিসের? বললাম, সব শোনার পর আপনি আমার মাকে ফোন করে বলবেন একটা বিবাহিত ছেলেকে আপনি বিয়ে করবেন না। আমার কথা শুনে দেবলীনা এবার কাপে চুমুক দিয়ে তার চোখ দুটো দিয়ে আমাকে ভালো করে নিরীক্ষণ করে বলল, ঠিক আছে, আপনি বলুন। আমি আমার কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে প্রথম দিন মিনতির সাথে রাস্তায় দেখা হওয়া থেকে বলতে লাগলাম। সব শোনার পরও দেবলীনা চুপ করে বসে আছে দেখে বললাম, আমার আর মিনতির সব কথা আপনাকে বলেছি। এবার শর্ত অনুযায়ী একটা বিবাহিত ছেলেকে যে আপনি আদৌ বিয়ে করতে চান না সেটা আমার মাকে নিশ্চয়ই জানিয়ে দেবেন। বলে উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতে দেবলীনা আগের মতো যাচাই করা দৃষ্টিতে আমার দিকে না তাকিয়ে কেমন যেন সহানুভূতি মাখানো দৃষ্টিতে তাকিয়ে রইল। ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন বলে যেই ঘুরে 2 পা এগিয়েছি, পেছন থেকে দেবলীনা বলে উঠল, আমাকে বাড়িতে পৌঁছে দেবেন না? কথার মধ্যে কোনো ঝাঁজ নেই, আছে নির্ভরতা, তাই ঘুরে বললাম, একা যেতে পারবেন না? পারবো না কেন? বলে দেবলীনা বলল, দুপুর গড়িয়ে সন্ধে হতে চলেছে, রাস্তায় টোটো পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, চলুন বলে বললাম, আমার কিন্তু মোটর সাইকেল, পেছনে বসতে পারবেন তো? দেবলীনা বলল, আগে কোনোদিন বসিনি, একটু আস্তে চালাবেন। পেছনে বসে রাস্তার নির্দেশ দিতে দিতে বাড়ির সামনে এসে দাঁড়াতে বলে দেবলীনা নেমে আমার সামনে এসে বলল, বাড়ি পর্যন্ত এলেন যখন ভেতরে চলুন, বাবা মার সাথে দেখা করে যাবেন। গাড়িটা ঘুরিয়ে নিতে নিতে বললাম, আজ না, অন্য কোনো দিন। বলে যেই সামনের দিকে তাকিয়ে পিকআপ দিতে যাব, দেবলীনা বলে দিল, আপনার শর্ত আমি মানতে পারলাম না। শুধু আপনার মাকে না, আমার বাবা মাকেও বলবো একবার বিয়ে করা ছেলেটাকেই আমার পছন্দ। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে বললাম, আমার কথা বলবার আগে আপনাকে কিন্তু একটা শর্ত দিয়েছিলাম, এখন আপনি সব শোনার পর এটা বলতে পারেন না। আর তাছাড়া আমি আমার সব ভালোবাসা মিনতিকে দিয়েছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। ভালো আপনাকে বাসতে হবে না, ওটা আমার দায়িত্ব, আপনি শুধু একটু কেয়ার করলেই হবে। বলে দেবলীনা হেসে বাড়ির মধ্যে চলে গেল। আমি অসহায়ের মতো একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে দেবলীনাদের বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িটা স্টার্ট দিলাম। রাতে খাওয়ার সময় কোনো কথা না বলে যখন খাচ্ছি, মা তখন বললেন, তুই তো দেবলীনার সাথে দেখা করেছিস? আমি হ্যাঁ না কিছু বললেও মা বললেন, দেবলীনার বাবা মা কাল বিকালে ফাইনাল কথা বলতে আসবেন। কথাটা শুনে মার দিকে একবার তাকিয়ে খাওয়া শেষ করে উঠে পড়লাম। অনেক রাত পর্যন্ত মিনতির ছবিটা হাতে নিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে একসময় ক্লান্ত হয়ে ছবিটা মাথার পেছনে রেখে শুয়ে পড়েছিলাম। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, মিনতি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, এবার আমি নিশ্চিন্ত হলাম। ঘুম ভেঙে থরফর করে উঠে ঘরের আলো জ্বালিয়ে মাথার পেছনে রাখা ছবিটার দিকে তাকিয়ে দেখলাম, ছবির মিনতি সে প্রথম দিনকার মতো যেন হাসছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।